258টা মূর্তি দিয়ে সাতকাণ্ড রামায়ণ, ঋষি বাল্মীকির আশ্রম সব দেখানো হয়েছে দুর্গাপুরের এই পূজার থিমে। আর সব থেকে বড় থিমের পুজো এটা দেখুন শুধু। মানে এই থিমটা যে আমাদের কত কিছু বুঝিয়েছে, মানে গোটা মানে রামায়ণটাকে একদম পুরো তুলে ধরেছে। সীতাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, সেটা তো আমরা সবাই জানি। সেই সীতার অগ্নি পরীক্ষার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তখন তিনি শিকারে বেরিয়েছিলেন এবং সিন্ধুকে বধ করেছিলেন। এখানে করিনি, বীরভূমে করেছি। বীরভূমে গিয়ে মাত্র 3 জন শিল্পীকে নিয়েছি, প্লাস বীরভূমে 3 জন শিল্পী। আচ্ছা, 6 জন শিল্পীর দ্বারা এটা হচ্ছে। দুর্গাপুরের মধ্যে সবচেয়ে বড় থিম কালী পুজোর, যেটা প্রায় 11 মাস ধরে তৈরি হচ্ছে। ভাবতে পারছেন, প্রায় 10 থেকে 11 মাস ধরে এই মণ্ডপ তৈরি হচ্ছে। আর এটার নাম হচ্ছে সাতকাণ্ড রামায়ণ। সাতকাণ্ড রামায়ণ কবি বাল্মীকির। এ দেখুন বড় মূর্তি, একদম বড় বটবৃক্ষের তলে, বটগাছের তলায় বসে আছেন ঋষি বাল্মীকি। আর এই যে পুরো মণ্ডপটার মধ্যে না 256টা এক মূর্তি ব্যবহার করা হয়েছে। পুরো সাতকাণ্ড রামায়ণকে বর্ণনা করা হয়েছে। একদম আপনারা যারা দেখছেন পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। দেখুন, প্রথমেই দেখা যাচ্ছে মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করছেন। দস্যু রত্নাকর থেকে তিনি কিভাবে হলেন ঋষি বাল্মীকি সেই গল্প জানেন তো? সমস্ত কিছু লিখে বর্ণনাও করা আছে। এই যে মানে বড় বৃক্ষের তলায় কবি বাল্মীকি রামায়ণ রচনা করছেন। আর তার এই যে আশ্রম, এই আশ্রমের মধ্যে সাতকাণ্ড রামায়ণ আপনারা দেখতে পাবেন। চলুন দেখাই কোথায় এটা হয়েছে, সেটা তো আমি বলছি এবং গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এই যে এটা পুরোটা দেখতে পাচ্ছেন সামনের দিকটা, এটা কিন্তু আশ্রম। আশ্রমের এখানে খড়ের চাল দেখতে পাচ্ছেন। তার সাথে এখানে কিন্তু অনেক রকমের পিকচার, এবং প্রত্যেকটা পিকচারে দস্যু রত্নাকরের যে গল্প, তার বাল্মীকি হয়ে ওঠার গল্প, সেটা সুন্দর করে বর্ণনা করা হয়েছে। একবার দেখে নিন সেগুলো। ভেতরে গেলে আপনারা সাতকাণ্ড রামায়ণ দেখতে পাবেন। এই যে দস্যু রত্নাকর হয়ে গেলেন বাল্মীকি, তিনি এবারে শুরু করছেন রামায়ণ রচনা। এই দেখুন, এই হচ্ছে রামায়ণের পুরো সাতকাণ্ড রামায়ণের আদি পর্ব থেকে শুরু করে মানে টোটাল 7টা পর্ব। আদি পর্ব, অযোধ্যা পর্ব, অরণ্য পর্ব, কিষ্কিন্ধা পর্ব, 7টা পর্ব রামায়ণে পড়েছেন। সেই সমস্ত কিছু এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমে আদি পর্বে আমরা দেখেছিলাম যে রাজা দশরথ যখন পুত্র তার ছিল না, তখন তিনি শিকারে বেরিয়েছিলেন এবং সিন্ধুকে বধ করেছিলেন। সিন্ধুর পিতা মাতা অন্ধ ছিল, সেই দৃশ্য এখানে বর্ণনা করা হয়েছে। ঠিক এরপরেই অন্ধ মুনি অভিশাপ দিচ্ছে রাজা দশরথকে, মৃত সিন্ধু। পুত্রষ্টি যজ্ঞ হচ্ছে রাজা দশরথের পুত্র কামনার জন্য। এখানে 3 রানীকে পুত্র লাভের জন্য পায়েস প্রদান করা হচ্ছে, মানে সেই যজ্ঞের পর পায়েস প্রদান করছে। কি সুন্দর চিত্রগুলো, কি সুন্দর চিত্র নয়, এগুলো মূর্তি। বললাম না 256 থেকে 258টা মূর্তি এখানে ব্যবহার করা হয়েছে। শুধু তাই না, একদম শেষে আপনারা দেখতে পাবেন একদম অকাল বোধনের দৃশ্য, রামের অকাল বোধন, সেই দৃশ্য কিন্তু আপনারা শেষের মণ্ডপে দেখতে পাবেন। এখানে পুত্র সন্তানেরা জন্ম নিল, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের জন্ম। আচ্ছা, তারপর তারা বড় হলো। এখানে একটু দেখিয়ে দিই, সীতার হলকর্ষণে জন্ম, দেবী সীতার এবারে জন্ম হলো, এই যে জনক। এরপর শ্রী রামচন্দ্রের গুরুর কাছে শিক্ষা লাভ, শ্রীরামচন্দ্র গুরুর কাছে শিক্ষা নিচ্ছে। শুধু শ্রীরামচন্দ্র না, সব ভাইরা। এই যে এদিকে শ্রীরামচন্দ্র এবং বিশ্বামিত্র মুনি তার সাথে মিথিলা যাচ্ছেন। মিথিলা যাত্রার দৃশ্য বর্ণনা করা হয়েছে। চলুন সাতকাণ্ড রামায়ণ একদম ডিটেলে দেখে নিন। এখানে আছে মিথিলার পথে তারকা রাক্ষসী বধ। যখন মিথিলা যাচ্ছিল, তারকা রাক্ষসীকে বধ করেছিল রাম, সেই দৃশ্যটা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এখানে দেখুন অহল্যা উদ্ধার, মনে আছে তো? অহল্যা উদ্ধার, রামের চরণ স্পর্শে কিভাবে পাথর থেকে অহল্যা উদ্ধার হয়ে গেল, সেই দৃশ্য কিন্তু এখানে মূর্তির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। প্রত্যেকটা যে মূর্তি বীরভূমের শিল্পী তৈরি করেছেন এবং একদম অসাধারণভাবে সূক্ষ্ম কাজের মাধ্যমে বানিয়েছেন। আচ্ছা, এবারে যাই ঠিক তারপরের দৃশ্যে, শ্রীরামচন্দ্রের হরধনু ভঙ্গ। তারপরেই কি হয়েছিল? হরধনু ভঙ্গের পরেই সীতার সাথে বিবাহ হয়েছিল, তো সে সীতার সাথে বিবাহ হচ্ছে। এই দেখুন এই দৃশ্য, শ্রীরামচন্দ্রের সঙ্গে জনক কন্যা মা সীতার শুভ বিবাহের দৃশ্য।
অসাধারণ। আচ্ছা, তারপর রানী কৈকেয়ীকে দাসী কুচি বুড়ি মানে মন্থরা কুপরামর্শ দিচ্ছে। রানী কৈকেয়ী রাজা দশরথের কাছে দুটি বর চাইলেন। হ্যাঁ, কৈকেয়ীকেই কিন্তু কুপরামর্শ দিয়েছিলেন, একদমই তাই। রামায়ণ আপনারা সকলেই জানেন, সেই দৃশ্যগুলো আপনারা এখানে এসে সমস্ত দেখতে পাবেন। ঠিক তারপরে দুটি বর যখনই দিয়ে দিল, মানে একটু দেখিয়ে দিই, দুটি বর কিন্তু কৈকেয়ীকে দিয়ে দিল রাজা দশরথ। কিন্তু সেই দুটি বরের মধ্যে কি কি ছিল? একটা হচ্ছে কৈকেয়ীর যে পুত্র সে হবে রাজা, ভরত হবে রাজা। আর দ্বিতীয় বর ছিল রামকে বনবাসে পাঠাতে হবে, রামকে বনবাসে পাঠাবে। কিন্তু এটা কি দশরথ মন থেকে চেয়েছিল? চায়নি তো। এই দেখুন, তারপরে একটা দৃশ্য, পিতা দশরথের আজ্ঞা নিয়ে শ্রীরামচন্দ্রের অযোধ্যা থেকে রাজ্য ত্যাগ, মানে অযোধ্যা রাজ্য ত্যাগ। শ্রীরামচন্দ্রের বনবাসী যাত্রা, সাথে যাচ্ছেন ভাই লক্ষ্মণ। ঠিক তারপরেই যখনই তারা বনবাসে চলে গেল, দশরথের মৃত্যু। আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে অন্ধ মুনি তাকে একটা অভিশাপ দিয়েছিল। সে অভিশাপটা মনে আছে তো? রাজা দশরথকে এমন অভিশাপ দিয়েছিল যে পুত্র শোকে মৃত্যু হবে রাজা দশরথের। হ্যাঁ, সেটাই এখানে ঘটলো আর কি। এই দেখুন, পুত্র শোকে মৃত্যু হলো রাজা দশরথের। ঠিক তারপরের দৃশ্য, এই যে ভরত, আমি রাম ছাড়া বাঁচতে পারবো না, মন্থরাকে শাস্তি দিচ্ছে ভরত। ভরত কিন্তু রামকে ভীষণ ভালোবাসে, সে রাজা হতে চায়নি, কিন্তু কৈকেয়ীর আদেশে সে রাজা তাকে হতে হচ্ছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রকূট পর্বতে শ্রীরামচন্দ্র এবং ভরতের মিলন হচ্ছে, সেই দৃশ্য এখানে দেখা যাচ্ছে। ঠিক তারপরেই রামের পাদুকা নিয়ে এগিয়ে যাবে ভরত, সেই দৃশ্য আপনারা দেখতে পাবেন। আচ্ছা, এখানে এই দৃশ্যগুলো দেখায় শ্রীরামচন্দ্রের বনবাস যাত্রা। তারপর এই নৌকোর দৃশ্যটা একটু দেখিয়ে দিই। শ্রীরামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণের কেভতের নৌকায় গঙ্গা নদী পার। হ্যাঁ, কেভতের নৌকায় গঙ্গা নদী পার হচ্ছে। কেভত তো প্রভুকে চিনতে পেরেছেন এবং তাকে প্রণাম করছেন, সেই দৃশ্য এখানে আছে। চলুন আরও এগিয়ে যাই, প্রত্যেকটা দৃশ্য আপনারা দেখুন, খুব ভালো লাগবে। শ্রীরামচন্দ্রের পাদুকা মাথায় করে ভরত অযোধ্যার রাজধানী নন্দীগ্রামে প্রত্যাবর্তন করলেন। সুন্দরভাবে লিখেও দিয়েছে এবং মাথায় পাদুকা আছে। শ্রীরামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণের প্রবেশ পঞ্চবটী বনে সব যাচ্ছেন, পঞ্চবটী বনে প্রবেশ করলেন। আচ্ছা, এখানে পঞ্চবটী বনে বনবাস, তাদের বনবাস এবারে শুরু হলো। এরপরেই তো ঘটবে অনেক ঘটনা, তারপরেই তো সীতাকে হরণ করবে রাবণ। আচ্ছা, এখানে দেখুন লক্ষ্মণ সুপর্ণরেখার কিন্তু নাক কেটে দিচ্ছে। এই দৃশ্য কার না জানা, এই গল্প কার না জানা। এখানে ধর ও দূষণ বধের দৃশ্যটাও কিন্তু ফুটিয়ে তুলেছে। ঠিক তারপরে মা সীতার সোনার হরিণ ধরে আনার আবদার, এই যে শ্রীরামকে আবদার করছে, সোনার হরিণ ধরে দাও, ঠিক আছে। তারপরেই কিন্তু এখানে শূর্পণখার রাবণের কাছে নালিশ করছে, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে দাদা তুমি থাকতে আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে, আমার নাক কেটে দিয়েছে লক্ষ্মণ, তো এরপর সেই প্রতিশোধ তো নেবেই। লক্ষ্মণ যাচ্ছে, সেই সোনার হরিণ ধরতে গেছিল রাম, কিন্তু রামের গলা শুনতে পেয়েছিল। মারিচ কিন্তু ছদ্মবেশে রামের গলায় ডেকেছে লক্ষ্মণকে এবং লক্ষ্মণকে যেতে হচ্ছে গণ্ডি কেটে। সীতাকে বলে দিয়েছে যে তুমি কিন্তু বেরোবে না গণ্ডির বাইরে, তাহলে তোমার বিপদ হতে পারে। আচ্ছা, তারপরেই আসে রাবণ ভিক্ষুকের বেশে, মা সীতাকে হরণ করে নিয়ে যায় গণ্ডির বাইরে, তাকে বেরোতে বাধ্য করে, ভিক্ষুকের ছলে তাকে বেরোতে বাধ্য করে। ঠিক তারপরে পক্ষীরা জটায়ু বাধা দিচ্ছে, কিন্তু যখনই রাবণ নিয়ে যাচ্ছে সীতাকে তখনই বাধা দিচ্ছে জটায়ুকে তো ওখানে আহত করে দিল। সে আহত জটায়ু ওখানে খবর দিচ্ছে শ্রীরামচন্দ্রকে। পুরো রামায়ণ আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে, এরকম থিম আমরা সত্যি আগে দেখিনি। আচ্ছা, এখানে কিন্তু দেখুন মা সীতার অলংকার নিক্ষেপ, অলংকার নিক্ষেপ করছে যাতে শ্রীরামচন্দ্র সেই রাস্তা দেখে দেখে চিনতে পারে যে কোথায় গেছে, কোথায় পৌঁছচ্ছে সীতা। এখানে দেখুন অশোক কাননে বন্দী হয়ে গেছে সীতা। তারপরের দৃশ্য শবরী উদ্ধারটাও দেখিয়েছে সুন্দরভাবে।
পরের পর্ব শুরু হচ্ছে, কিষ্কিন্ধা কাণ্ড কিন্তু শুরু হচ্ছে। এতক্ষণ কিন্তু আগের কাণ্ডগুলো আপনারা দেখে নিলেন, মানে আদি কাণ্ড দেখেছেন, অরণ্যকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড দেখেছেন। এবারে হচ্ছে শুরু কিষ্কিন্ধা কাণ্ড। 1 নম্বর 2 নম্বর করে বর্ণনাও করেছে। কিষ্কিন্ধা কাণ্ডে একদম হনুমানের সাথে দেখা রাম লক্ষ্মণের, শ্রীরামচন্দ্রের সাথে সুগ্রীবের মিত্রতা এবং অগ্নিকে সাক্ষী রেখে শপথ দান, সুগ্রীবের মা সীতার অলঙ্কার প্রদান, তারপরেই বালিবধের দৃশ্য কিষ্কিন্ধা কাণ্ডে। বালিবধের পর বানর সেনা দলের মা সীতাকে অনুসন্ধান, মানে খুঁজতে বেরিয়ে গেছে। জটায়ুর দাদা সম্প্রীতির সঙ্গে সাক্ষাৎ হলো, হনুমানের সাক্ষাৎ, এবং তার কাছে আরো অনেক খবর পেল যে সীতা কোন দিকে গেছে, কোথায় আছে। আচ্ছা, ঠিক তারপরের দৃশ্য ওইদিকে সমুদ্রের ভয়াল রূপ দেখে শ্রীরামচন্দ্রের সৈন্যদল হতভম্ব হয়ে গেছে। এই দেখুন, এত বড় সমুদ্র কিভাবে পার হয়ে লঙ্কায় পৌঁছবে সবাই মিলে এবং সীতাকে উদ্ধার করবে, হতভম্ব হয়ে গেছে। তার রাস্তাও তো বেরোবে এবার। জম্বুবান হনুমানকে তার শক্তি সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে স্মরণ করিয়ে দিলেন জম্বুবান, এবং তারপরেই হনুমান অনেক বড় আকার ধারণ করলো, তারপরেই কিন্তু পার হবে সমুদ্র। আপনারা সেই গল্প সবাই জানেন। এরপরে হচ্ছে সুন্দরকাণ্ড শুরু হচ্ছে। কিষ্কিন্ধা কাণ্ড শেষ হলো, সুন্দরকাণ্ডে হনুমানের মহেন্দ্র পর্বত থেকে লম্ফ, হনুমানের আকাশপথে লঙ্কা গমন, রাক্ষসী সুরসার পথ অবরোধ, সেখান থেকেও বেরিয়ে গেল হনুমান। ঠিক তারপরে হনুমানের লঙ্কা প্রবেশে রাক্ষসী লঙ্কিনীর বাধা দান, সেটাও কিন্তু সুন্দর মূর্তির সাথে বর্ণনা করেছে। হনুমানকে দেবী সীতার দর্শন, এই যে সীতা এখানে বসে আছে সেই অশোক কারণে, সেই গাছের তলায়, আর সেখানেই হনুমান এসে উপস্থিত হলো। সীতা জিজ্ঞেস করছে, তুমি কে বানর? হনুমান বলছে, আমি প্রভু শ্রীরামচন্দ্রের দূত। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক তারপরেই এখানে হনুমানের মা সীতাকে প্রণাম এবং প্রভু শ্রীরামের আংটি প্রদান, সেই আংটিটা দিয়ে প্রমাণ করছে যে রামচন্দ্রই আমাকে পাঠিয়েছেন। এই গল্প তো আপনারা সবাই জানেন। ঠিক তারপরে কি হলো? হনুমান লঙ্কায় বন্দী এবং রাবণের সামনে তাকে হাজির করা হলো। ধরে নিয়েছিল কিন্তু হনুমানকে। তার কি শাস্তি দিয়েছিল? তার লেজে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তখন সে কি করলো? হনুমান লণ্ডভণ্ড করে দিল লঙ্কা, জ্বালিয়ে দিল লঙ্কা। ঠিক তারপরে হনুমানের প্রত্যাবর্তন, হনুমান চলে যাচ্ছে আবার রামচন্দ্রের কাছে। এরপরে চলে আসছি আমরা পরের পর্বে, লঙ্কা কাণ্ড শুরু হচ্ছে। এই যে লঙ্কা কাণ্ড, পাথরে রাম নাম লেখা হচ্ছে, সেতু বানানো হচ্ছে সেই লঙ্কা অবধি, যাতে পৌঁছতে পারে সবাই। শ্রীরামচন্দ্রের সেতু বন্ধন, এবং তাতে একদম সাহায্য করেছিল কাঠবিড়ালি, যেগুলো ফাঁকা হয়ে যাচ্ছিল আর কি সেতু তৈরি করতে করতে, সেই পাথরের ভাগগুলো কিন্তু ভরাট করছিল। এই দেখুন ছোট্ট কাঠবিড়ালি, কাঠবিড়ালিকে শ্রীরামচন্দ্রের আশীর্বাদ হাতে নিয়ে তাকে আদর করে আশীর্বাদ করছে। কি সুন্দর দৃশ্য না? বানর সেনার দল সহ শ্রীরাম লক্ষ্মণের লঙ্কায় গমন করেন, অসাধারণ দৃশ্য। ওদিকে রামচন্দ্রের সঙ্গে বিভীষণের সাক্ষাৎ হলো। কথায় আছে ঘরশত্রু বিভীষণ। ঠিক তারপরের দৃশ্য আপনারা দেখুন, এই যে কুম্ভকর্ণ বধ হয়েছিল, লক্ষ্মণকে বাণ নিক্ষেপ ইন্দ্রজিতের, এই যে বাণ ছুড়েছিল কিন্তু ইন্দ্রজিৎ লক্ষ্মণকে। আর এখানে হনুমান গন্ধবাদন পর্বত নিয়ে এলো তারপরেই, কারণ লক্ষ্মণকে বাঁচাতে হবে। বিশল্যকর্ণী লতা আনতে গিয়ে পুরো পর্বতই তুলে এনেছিল, দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য। মেঘনাদ বধ দেখানো হয়েছে। আমরা এবারে চলে এসেছি যেখানে ঠাকুর আছে, কিন্তু লঙ্কা কাণ্ড এখনো শেষ হয়নি, শেষ অবধি দেখবেন। আর ভেতরে কিন্তু আছে সেই দৃশ্য, অকাল বোধনের যে দৃশ্য আপনারা দেখেছেন, জানেন সেটা। লঙ্কা কাণ্ড, লঙ্কা কাণ্ড এখন চলছে। শ্রীরামচন্দ্রের সাথে রাবণের যুদ্ধ, তার প্রত্যেকটা দৃশ্য বর্ণনা করা হয়েছে মূর্তির মাধ্যমে। 10 মাথা রাবণ, এই দেখুন
এই যে 10 মাথা রাবণ, তার সাথে রামের যুদ্ধ হচ্ছে, এই দেখুন। তারপর বধ করে দিল রাবণকে। এখানে কিন্তু এই মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছি খুব সুন্দর নৃত্য হচ্ছে, অসাধারণ। সকলের একসাথে অংশগ্রহণ, নাচ গান সব কিছুর মধ্যে দিয়ে শ্যামা পূজা, কালী পূজা পালন। এরকম অনেক চিত্র লঙ্কা কাণ্ডের, এবং শেষে হচ্ছে উত্তরাকাণ্ড। রাজা হলেন শ্রীরামচন্দ্র। উত্তরাকাণ্ডে শ্রীরামচন্দ্রের অযোধ্যায় অভিষেক, আর ওখানে শ্রীরাম এবং মা সীতার প্রতি হনুমানের ভক্তি প্রদর্শন। এইসব তো দেখছেনই, সেই সমস্ত দৃশ্য দেখছেন। এবারে যেটা দেখার, যার জন্য এত কিছুর আয়োজন, মা কালী। এখানে মা কালী, মা ভবতারিণীকে দেখানো হয়েছে। এই দেখুন, ঠিক এই মণ্ডপের মধ্যে কি সুন্দর তার রূপ। মায়ের মুখটা কি সুন্দর, একবার দেখাই, কি অসাধারণ লাগছে। জয় মা কালী, জয় মা ভবতারিণী, সকলের মঙ্গল। উত্তরাকাণ্ড একদম যে সাতকাণ্ড রামায়ণের শেষ অধ্যায়, সেই উত্তরাকাণ্ড এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। 1, 2 করে প্রত্যেকটা চিত্র দেখানো হয়েছে। লবকুশের জন্ম মহর্ষি বাল্মীকির আশ্রমে, সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে। মা সীতার কোলে আছে লবকুশ। আর এইখানে দেখুন শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ, তারপর শ্রীরামচন্দ্রের সঙ্গে লবকুশের পরিচয়, সেই সমস্ত কিছু কিন্তু এখানে হচ্ছে। সীতাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, সেটা তো আমরা সবাই জানি। সেই সীতার অগ্নি পরীক্ষার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন। একদম এখানে যে মূর্তিগুলো আছে, সেখানে দেখতে পাচ্ছি মা সীতার পাতাল প্রবেশ। শেষ দৃশ্যে মা সীতার পাতাল প্রবেশ। কেমন লাগলো সাতকাণ্ড রামায়ণ এখানে দেখে একটু বলুন। অসাধারণ লেগেছে, মানে এটা আনএক্সপেক্টেড, দারুণ। মানে এই থিমটা যে আমাদের কত কিছু বুঝিয়েছে, মানে গোটা মানে রামায়ণটাকে একদম পুরো তুলে ধরেছে। এটা মানে অসাধারণ, অসাধারণ। আপনার নাম? বন্দিতা। কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর, খুব মন ভরে গেছে। এখানে প্রায় 258টা মূর্তি ব্যবহার করা হয়েছে এবং পুরো 7 কাণ্ড দেখানো হয়েছে। ঠাকুরও কেমন লাগলো? খুব সুন্দর, থিমটা সব থেকে সুন্দর। সত্যি ভাবা যায় না। এর আগে এরকম মণ্ডপ দেখেছেন? না না না, দেখিনি। সব থেকে বড় কথা, বাচ্চারা অনেক কিছু বুঝবে, শিখবে, যে জেনারেশনে জানতে পারবে আমাদের রামায়ণটা কোথায় কোথায় কি কি হয়েছে। এই জন্য ভালো লেগেছে, থিমটা খুব পছন্দ হয়েছে। বনশ্রী গাঙ্গুলি, বন্দিতা গাঙ্গুলির মা। আড়াতে থাকেন। থ্যাংক ইউ, নমস্কার, শুভ দীপাবলি। কেমন লাগলো এখানকার মণ্ডপ আপনাদের? থিম ভালো লেগেছে? ঠাকুরের গয়নাগুলো বেশি ভালো লেগেছে। তাই? ঠাকুরের গয়না, ডিজাইনগুলো খুব সুন্দর, ভালো লাগছে। বেনারসি শাড়িটা খুব ভালো লাগছে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা এখানেই থাকি, এই জন্যই থাকি সামনাসামনি। আচ্ছা, থ্যাংক ইউ। দেখুন অনেকে আসছেন এবং আমার মনে হয় এরপরে দূর দূরান্তের মানুষ আসবেন এখানকার মণ্ডপ দেখতে। প্রত্যেক দিন আসুন একদম ভাইফোঁটা অবধি। দয়ানন্দ উত্তরপল্লীতে প্রায় ডিসেম্বর মাস থেকে কাজ শুরু হয়েছে বলতে পারেন। তখন থেকে পরিকল্পনা এবং জানুয়ারি মাস থেকে মণ্ডপ তৈরি হচ্ছে, তাই তো? আপনারা একটু বলুন। প্রথমে তো দাদাকে বলি, দাদা একদম পুরো উদ্যোক্তা আর কি এই মণ্ডপের, তাই তো? কিভাবে প্ল্যানিংটা করেছেন, কতদিন ধরে করেছেন দর্শকদের বলে দিন। প্রথমে ভেবেছিলাম যে ইয়ে করবো, চিত্র করবো। হ্যাঁ, চিত্র করতে গিয়ে দেখলাম না জমছে না। হ্যাঁ, মাটির মূর্তি করো। আচ্ছা। তো মাটির মূর্তি তো সবার দ্বারা হয় না। কুমারটুলির শিল্পী যোগাযোগ করলাম, আসবো। অনেক কষ্টে নিয়ে এলাম, এখানে করিনি, বীরভূমে করেছি। বীরভূমে গিয়ে কুমারটুলি 3 জন শিল্পীকে নিয়েছি, প্লাস বীরভূমে 3 জন শিল্পী। আচ্ছা, 6 জন শিল্পীর দ্বারা একটা হচ্ছে। আচ্ছা। এবং এই সাজ দেখছেন, এই সাজ হচ্ছে কৃষ্ণনগর থেকে এসছে। এই যে অস্ত্র দেখছেন সব কৃষ্ণনগর। কিন্তু বহু খরচারও ব্যাপার। বাজেট কত ছিল?
বাজেট নাই বা শুরু হবে। আচ্ছা বোঝাই যাচ্ছে এটা বিগ বাজেটের পুজো, কিন্তু খুব সুন্দর, আমাদের কোনো অ্যাড নেই, কোনো অ্যাড নেই। দেখেছেন আচ্ছা, একদম একদম। কোনো অ্যাড নেই, আমরা সবাই মিলে টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাদা আপনার নাম? পবিত্র মিশ্র। পবিত্রদা অনেক পরিশ্রম করে ওনারা করেছেন, এবং সব থেকে ব্যাপার হচ্ছে সমস্ত মহিলারা মিলে পুরুষরা মিলে, মানে এখানে যারাই থাকেন একসাথে। কি আপনাদের একটু অনুভূতিগুলো বলুন, কেমন লাগছে আজকে পুরো মণ্ডপ তৈরি হওয়ার পর দেখে? আমি তো সেদিন বললাম, তবে একটু অন্যদের বলতে বলুন। আজকে মানে আমাদের যে অক্লান্ত পরিশ্রম সেটা যে সার্থক হয়েছে, হ্যাঁ। এই জন্য আমরা অভিভূত, আপ্লুত, একদম আনন্দিত, আর কি বলবো। 48তম বর্ষে বিশাল চমক, পুরো রামায়ণ একটা মণ্ডপের আমরা মধ্যে, মানে এত যে ছোট ব্যাপার না। এতদিন ধরে করার পর আজ যে আমাদের শেষ হয়েছে এবং কাজ কমপ্লিট হয়েছে, আর তাতে যে মানে হতে পেরেছে সেটা, মানে আমরা তাতে ভীষণ খুশি। তাহলে একসাথে সবাই মিলে বলো কালী মাই কি বলো কালী মাই কি। সবাই আসুন এবং একবার অন্তত এখানকার এই মণ্ডপ দেখে যান, আমার মনে হয় চোখ মন ভরে যাবে একবার অন্তত। উত্তরপল্লীর জয় একদম দানন্দ উত্তরপল্লী, হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে। হুররে! এই সাতকাণ্ড রামায়ণের থিম মহর্ষি বাল্মীকির আশ্রম কোথায় দেখতে পাবেন, তাই তো? এটা দুর্গাপুরের একদম যে দয়ানন্দ উত্তরপল্লী, ঠিক উত্তরপল্লীর ঠিক রাস্তার পাশে আপনারা দেখতে পাবেন। আমরা গুগল ম্যাপ লিঙ্ক সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছি, দেখুন ক্যাপশনে। রাস্তার পাশে আছে, কোনো অসুবিধা হবে না আসার জন্য। একবার অন্তত এসে দেখুন, নিজের চোখে দেখুন, কারণ এত বড় থিম, এত সুন্দর থিম সত্যি আগে আমার তো দেখা হয়নি। আপনারাও দেখেছেন কিনা সেটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বেঙ্গল ডট কমের সাথে থাকুন। কালী পুজো খুব ভালো করে কাটান। জয় মা কালী।